সংকট কাটেনি, শেষ হয়ে গেল সরকারের দেয়া আলটিমেটাম। এখন পর্যন্ত ঐক্য তো দূরের কথা, জুলাই সনদ প্রশ্নে যোজন যোজন দূরত্বে বিএনপি জামায়াত। বিএনপি মনে করে নির্বাচন পেছালে ব্যর্থ রাষ্ট্র হবে বাংলাদেশ। আর সমাবেশের মাধ্যমে গর্জন তুলল জামাত সহ সমমনা ৮ দল। তারা বলছে সনদের আইনি ভিত্তি ছাড়া ২৬শে নির্বাচন নয়। অন্যদিকে বিভিন্ন স্থানে ঘটছে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা। ১৩ই নভেম্বর ঘিরে কঠোর অবস্থানে সরকার। সব মিলিয়ে নির্বাচন, সংস্কার, বিচার এবং গণভোট এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলো কে কার মতের কতটা কাছে কতটা দূরে জানার চেষ্টা করব আজকের এখন প্রকাশে। স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজনে, সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বের নাম দিয়েছি আমরা মতের কাছে দূরে। এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আলোচনাটা শুরু করতে চেয়েছিলাম আজকের রাজনীতির প্রসঙ্গ নিয়ে, কিন্তু আমরা যখন এই টকশোর আলোচনা শুরু করব, শুরুতেই শুনতে পেলাম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে রতন ভাইয়ের সঙ্গে। একটু শুনতে চাই কি ঘটেছিল আজকে এখানে আসার পথে আপনার সঙ্গে। আমি মুন্সিগঞ্জ গজারের থেকে আসছিলাম, শনির একটাতে গাড়িটা স্লো চলছিল। হঠাৎ করে আমি একজন আমার মামাতো ভাই ওর সাথে কথা বলছিলাম, অল অন এ সাডেন দেখলাম আমার গাড়ির সামনে বসাচ্ছিলাম, আমার দরজাটা খুলে আমাকে একেবারে একটা চাকু ধরলো পিছন থেকেই। আরেকজন দুইজন আমাকে এটা করলো। তো আমার পিছনে একজন ছিল, তা আমি তো বুঝতেই পারি না যে এটা কি, মানে এটা কি চিন্তায় কি, বা আমি দিক বেদিক আমি কিছুই বুঝিনি। তারপর আমার যখন মোবাইলটা ডান হাত থেকে পড়ে গেলো ড্রাইভারের পাশে, তখন আমার পিছনে যে ছিল আমার এক ভাই জামাল, ও দৌড়ে গিয়ে, ও একটু স্বাস্থ্যবান, দৌড়ে গিয়ে একজনকে ধরে ফেলছিল, পরে পারেনি, ওকে মানে ছুরি ধরে রাস্তা টপকিয়ে ও পাশে চলে গেল। আসার পথে আমরা আলোচনা শুরু করবো এই বিষয়ে। একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাই। এই যদি হয় দেশের অবস্থা, নানা জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। একটু আগে আমরা শুনেছি ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ সংস্থার যে তদন্ত কার্যালয় আছে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে কয়েক জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। সব মিলে কি হচ্ছে দেশে? এই অবস্থায় সরকার কি পরিকল্পনা করছে? এই যে নাশকতাগুলো হচ্ছে এগুলো ঠেকাতে সরকার কি উদ্যোগ নিচ্ছে? ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমার সহ আলোচকদের শুভেচ্ছা। আমার ভাইয়ের সাথে যা হয়েছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক, এবং আমার মনে আছে আই নো দ্য ট্রমা, কারণ আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল 2002-03 সালের দিকে। সো এটা অত্যন্ত এটা আসলে বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। সেকেন্ড, আপনি যে কথাটা বললেন কালকে এবং আজকে মিলিয়ে যেসব ঘটনা হলো, অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক, এবং দুঃখজনক শুধুও না, অ্যালার্মিংও বটে। কিন্তু দিস ওয়াজ অলসো এক্সপেক্টেড। মানে আমরা তো এই গত 1.5 বছর ধরে এই আলাপটা করছিলাম না যে এই নির্বাচন ভণ্ডুল করার জন্য একটা অপশক্তি দাঁড়িয়ে আছে, অপশক্তি তার কাজ করে যাচ্ছে। সরকার তার আইন শৃঙ্খলা বাহিনী অলরেডি, আজকে ডিএমপি কিন্তু ব্রিফিংও করেছে যে তারা কোনো রকম ছাড় দিবেন না। আপনি এখন রাস্তায় বেরোলে বলবেন যে বিভিন্ন জায়গায় আর্মি চেকপোস্ট বসেছে, পুলিশের তৎপরতা বাড়ছে। এবং আমি শুধু এটা তো সরকার এবং আইন শৃঙ্খলার দিক দিয়ে, এবং আমি মনে করি যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো জানে যে এই নির্বাচনটা কী পরিমাণ ইম্পর্টেন্ট, এবং নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কী পরিমাণ অপশক্তি এটার পিছনে বল প্রয়োগ করবে। সো আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে পলিটিক্যাল পার্টিদেরও মাঠে থাকা উচিত, যাতে স্পেশালি 13ই নভেম্বর নিয়ে যেহেতু একটা বড় আলোচনা হচ্ছে, এই দিনটি এবং সামনের দিনগুলোতে নির্বাচনের আগ পর্যন্ত যাতে বাংলাদেশের স্টেবিলিটি থাকে। আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তার ব্যবস্থা নেবে, তারা অলরেডি চেক করবে, কিন্তু আমি মনে করি এখানে দেশকেও ঐক্য থাকতে হবে এই জায়গাটা ব্যাটেল করার জন্য। জি, একটু রেজাল ভাইয়ের কাছে যাই। রেজাল ভাই, আপনাদেরই একজন সহ আলোচকের সঙ্গে একটু আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। অপূর্ব জাহাঙ্গীর ভাই বলছেন এটা নির্বাচন ঠেকানোর বানচালের ষড়যন্ত্রের একটি অংশ। আপনি কি বলবেন আসলে এই মুহূর্তে দেশের যেই ক্রাইসিস, যে আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এটা নিয়ে আপনার মূল্যায়ন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আসলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থার মধ্যে আছে, এটি যারা বিগত দিনে এখানে ফ্যাসিবাদী কর্মকাণ্ড করেছে, হাজার হাজার মানুষকে গুম খুন করেছে, হত্যা রাহাজানি, এরকম গোটা বাংলাদেশকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় তাদের বিচার হচ্ছে। সুতরাং তাদের আমরা যেহেতু তাদের মধ্যে কোনো অনুভূতি আমরা দেখতে পাইনি,
এত মানুষকে হত্যা করার পরে রক্তের উপরে দাঁড়িয়ে, এবং বিশেষ করে আমি গত সপ্তাহে সম্ভবত দেখেছিলাম যে সাভারে যে মানুষগুলোকে পুড়িয়ে দিয়েছিল সেখানে একজন জীবিত ছিল, এবং সেই সম্ভবত যখন মানে নড়াচড়া দিয়েছে অথবা তখন তাকেও কিন্তু পেট্রোল দিলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে একটা অমানবিকতা। সুতরাং আওয়ামী লীগ কিন্তু এখন আর কোনো রাজনৈতিক দলের নাম না, এটা ফ্যাসিবাদের একটা অন্যতম চরিত্র। তারা এখন তাদের যেহেতু কোনো অনুভূতি আমরা তাদের দেখিনি, এখন তারা এই কর্মকাণ্ড করবে। আমি মনে করি বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, এবং জুলাই বিপ্লবীরা এই ব্যাপারে অন্তত আমরা ইউনাইটেড পলিটিক্যাল পার্টিসগুলো আমরা আমাদের দলীয়ভাবেও আজকেও আমাদের সমাবেশে আমরা বলেছি যে ফ্যাসিবাদ মোকাবেলায় আমরা বিগত দিনে সকল রাজনৈতিক দলগুলো যেমনি ঐক্য ছিল, আগামী দিনেও আমরা রাজপথে থেকে তাদেরকে সেইভাবে আমরা মোকাবেলা করব। আজকে রতন ভাইয়ের সাথে যেটা হয়েছে এটা আমি মনে করি মানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বুঝবার জন্য একটা আমরা মানদণ্ড হিসেবে দেখতে পারি। অবশ্যই আমাদের প্রশাসনে যারা আছেন, বিশেষ করে পুলিশ প্রশাসন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই একরকম অবস্থায় ভূমিকা পালন করছে। মানে আরও যেভাবে তাদের জনগণকে সাথে নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। আমি ডিএমপির একটা প্রোগ্রামে বলেছিলাম যে আপনারা শুধুমাত্র ফেসবুকে আমরা একটা পোস্ট দিলে আমাদেরকে কিন্তু ধরে নিয়ে আসতেন, এখন কই আপনাদের সেই ভূমিকা? এখন মানে অন্যরকম একটা ট্রমাটাইজ অবস্থার মধ্যে আছে। আমরা মনে করি এটাকেও কাটিয়ে ওঠা উচিত, এবং প্রশাসনের বিভিন্ন জায়গায় যে ফ্যাসিবাদের লোকেরা আছে সেই ব্যাপারে প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা উচিত। নচেত কিন্তু শস্যের মধ্যে যদি কখনো ভূত থাকে তাহলে আপনি সেটিকে কিন্তু কোনো পরিবর্তন করতে পারবেন না। এই জন্যেই তারা যে লকডাউনের কথা বলছে অথবা তারা যে কর্মসূচি দিয়েছে, আমি মনে করি এটি এক ধরনের হাস্যকর। কারণ এত লোককে খুন করার পরে তারা আবার লকডাউনের সাহস পায়। জনগণ থেকে মানে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য আমি মনে করি তাদের কর্মসূচিগুলো এখনও তারা এইভাবে নিয়ে আসতেছে, যেটা খুবই দুঃখজনক। আমরা ফ্যাসিবাদ মোকাবেলায় কোনো ধরনের ছাড় না, আমরা ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবেলা। জি, একটু সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে আসি। রতন ভাই, আজকে জামাত সহ সমমনা 8টি দল একটি বড় সমাবেশ করেছে। আপনারা জানেন যে জুলাই সনদ নিয়ে বিএনপির যে অবস্থান, এই অবস্থানের বিরুদ্ধেই মূলত আমরা যদি দৃশ্যমান দেখি যে জামাত সহ 8টি দল একাট্টা হয়ে গেছে। এইটাতে কি জামাতের রাজনীতির মাঠে জামাতের পাল্লাটা একটু ভারী হয়ে গেল কিনা, আর বিএনপি এটাকে কিভাবে মোকাবেলা করবে? আসলে আগামী নির্বাচনটা এবং দেশটা কিভাবে চলবে, দেশটা একটা রূপান্তরিত বাংলাদেশে যে যার আঙ্গিকে সে কিন্তু এই সরকারের সাথে, এখানে তো এই যে অপূর্ব জাহাঙ্গীর ভাই ওনারা তো এটা নিয়ে ডিল করছেন, ঐক্যমত কমিশন যেটা হলো, এটার মধ্যে কিন্তু সবাই কিন্তু পার্টিসিপেন্ট, সবার একটা মতামত ছিল। এখন ওইখান থেকে ম্যাক্সিমাম কিন্তু ঐক্যমত। এখন দেখেন দুইটা প্রশ্ন, সেটা পিআরের প্রশ্ন এবং এখন যে গণভোটের প্রশ্ন নিয়ে আজকে জামাত ইসলাম সহকারে 5টা দাবিতে 8টা দল একত্রিত হয়েছে। এটা রাজপথের দাবি, এটা যে যার আঙ্গিকে, যে তার আদর্শের ভিত্তিতে বা জোটগতভাবে আগামীতে যদি কোনো ইলেকশন হয়, এটাতে আমি অন্য কিছু দেখছি না। কিন্তু এটা ভাবতে হবে যে এখন যেই ভাবনাটা নিয়ে সবাই একত্রিত হয়েছে, এটা যদি রাজপথে গড়ায়, আর বিএনপির সাথে যদি সাংঘর্ষিকভাবে মতাদর্শের ক্ষেত্রে বা এখানে জুলাই সনদের যেই জায়গায় অমিলটা আছে, আমি মনে করি এই অমিলের জায়গাটায় যদি আমি মুরব্বী কাউকে মানি এবং ওইটা যৌক্তিক যেটা হয়, যেটা আগামী দিন বা বর্তমান যে কোনো আঙ্গিকেই হোক, যেইখানে আমাদের এখানে জটিলতা এবং যেটা না মানার যে জায়গাটা, আমার মনে হয় এটা আলোচনার টেবিলে, বিশেষ করে ডক্টর ইউনূস উনি যে দায়িত্বটা আছেন, এবং আমি মনে করি সবাই দায়িত্বশীল, দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, এবং এই গ্যাপের কারণে এবং এইখানে অনৈক্যের কারণে দেখেন আমরা রেজল ভাই, আমরা অপূর্ব জাহাঙ্গীর ভাই, দেখেন আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব না, আমাদের জানটা চলে যাবে। তবে আমি এক জায়গায় আশাবাদী, সেটা কোথায় জানেন? যারা আস্ফালন করছে তারা তো দেশের বাইরে, তাদের অবস্থান পুলিশ কোথায় মানে তাদেরকে খুঁজে পাবে? আর বিশেষ করে 5ই আগস্টের পরে এই যে বিশেষ করে কিছু কিছু পুলিশের যারা কর্মকর্তারা জনগণের উপর জুলুম করেছে, তাদের উপর জনগণ যেটা প্রতিশোধ নিয়েছে, যেটা বলতে হয়, ওর পরে পুলিশের মনোবলটা ভেঙে গেছে। তারপরে নির্বাচিত সরকার না হলে এই পুলিশরা কিন্তু যে কার অর্ডারে আমরা কাজটা করব, এই দেশের মানুষকে আপনি যদি স্বাস্থ্য আপনি না করেন, দেখেন আমার উপর যেটা হলো, আমি যদি আইনটা নিজের হাতে তুলে নিতাম তাহলে কি হতো? আমি কিন্তু একজনকে শাস্তিটা করতে পারতাম, কিন্তু আমি কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রাখাবার কারণে কিন্তু আমার প্রোটেকশনের জন্য গভর্নমেন্ট কিন্তু আমাকে কিন্তু
আমি কিন্তু ওইরকম আমার কিন্তু লাইসেন্স করা আমার কিন্তু গান ছিল, কিন্তু আমি দেখেন আমি সর্বশেষ পর্যন্ত আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি কিন্তু তাকে কিন্তু আমি ফায়ার ওপেন করিনি। এটা করতে পারেন, বাট সবার কাছে তো এটা নেই। এই সংকটগুলোর পরও কেন বিএনপি জামাত এক হতে পারছে না? না, এক হতে পারছে এক হলেই সমস্যার সমাধান হয়ে যায়। না, আমি মনে করি এক হতে পারছে না এই মুহূর্তে। কিন্তু আপনি দেখেন বৃহস্পতিবার ওনারা তো জানেন ওইখানে 12 দলকে আবার উনি ডেকেছে। তবে এক জায়গায় আমি আশাবাদী বলি, সেটা কি জানেন, এখন যারা অংশীজন আমরা হাসিনার পরে আমরা যারা রাজনীতির কারণে, আমরা গণতন্ত্রের কারণে, দেশের সার্বভৌমের কারণে আমরা যারা লড়াই করে যাচ্ছি, একটা নির্বাচন অনৈক্য থাকতেই পারে, এখন ক্ষমতার লড়াই সবসময় যে আমাদের ঐক্য হবে, কিন্তু ওই ঐক্যটা খেয়াল রাখতে হবে কোনো বিরোধ বা চ্যালেঞ্জটা রাজপথে যায় কিনা। তবে আমি এক জায়গায় বলি, বেগম খালেদা জিয়া, ডক্টর ইউনূস ম্যাডাম এখনো জীবিত। আমি মনে করি যদি কোনো কারণে আগাম একটা আমাকে বাড়তি আমার প্রেডিকশন আমি বলতেছি, বেগম খালেদা জিয়া যখনই ওনারা যদি সব দল প্রয়োজন মনে করে, আমি মনে করি আমার কেন যেন মনে হচ্ছে এই বেগম খালেদা জিয়ার কাছে যদি সর্বশেষ সবাই মুরব্বী মেনে ওনার কাছে যদি এই জিনিসটা কোনো না কোনোভাবে পরামর্শের কারণে হোক একটা ওনার কাছে যাবে, এবং আমার ওইখানে কেন যেন মনে হচ্ছে একটা সমাধান আসবে। এটা আমার প্রেডিকশন। এক মিনিট একটু অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের কাছে আবার একটু যাই। সার্বিক যে পরিস্থিতি, সব মিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য আমরা দেখছি না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, আপনাদের কি তাতে মনে হয় নানা জনের তো নানা ধরনের শঙ্কা আছে, ফেব্রুয়ারিতে কি আসলেই নির্বাচন হবে কিনা? আর যদি না হয় সেটা কেন হবে না? আর যদি হয় তাহলে সরকারের আত্মবিশ্বাসের জায়গাটা আসলে কোথায়? প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। গত কয়েক মাস ধরে এটা কোন আত্মবিশ্বাসের বলে বলছেন? আত্মবিশ্বাসে কেন বলছি, আমি মনে করি রাজনৈতিক ঐক্যটা এখনো আছে। দেখেন, আপনাকে এই জায়গাটা অর্থাৎ পিপলের যে অপিনিয়নটা সেটা নিয়ে আসতে হবে। আজকের যে গণভোটকে বলা হচ্ছে, আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে যে গণভোট সংবিধানে নেই, গণভোট সংবিধানে তো ছিল, গণভোটকে বাতিল করেছে কে? শেখ হাসিনা। তাহলে আজকে শেখ হাসিনার বাতিল করা জিনিসকেই আজকে কি বিএনপি বলছে গণভোট সংবিধানে নাই? এটা তো রিস্টোর্ড হচ্ছে, তাহলে সেটি তো এসে যাচ্ছে। আমি একটু ফিনিশ। আমি বলতে চাচ্ছি যে আজকের 29-এর নির্বাচন যদি আপনি মানে ধারাবাহিকতার নির্বাচন যদি আপনি ফেব্রুয়ারিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই লিগ্যাল ফ্রেমটা নিয়ে আসতে হবে। সেই ফ্রেমের আওতায় আজকে যে মতগুলোর ব্যাপারে আমরা ঐক্যমতে পৌঁছেছি সেটা দিতে হবে। আমি লাস্ট একটা কথা বলে শেষ করতে চাই। এই যে বিএনপির নোট অফ ডিসেন্ট, দেখেন আপনি কিন্তু যে কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু দ্বিমত পোষণ করা মানেই কিন্তু এটা নয় যে আমার এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যাবে না। আপনি দেখেন 3 জন বিচারপতি কিন্তু যে কোনো মামলায় যখন শুনেন, তখন 2 জনের রায়ের ভিত্তিতেই কিন্তু সেই কার্যকর হয়ে যায়। তাহলে তার মানে হলো এই যে মেজরিটির জায়গাটি সেটা কিন্তু এখানে রয়ে গেছে। এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে। আমরা যেহেতু রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছি এক অংশে আমরা বলতে পারি, আরেকদিকে আমি সম্ভাবনার আলোও দেখতে পাচ্ছি। আমাদের পক্ষ থেকে আমরা এখনও আশাবাদী যে রাজনৈতিক দলগুলো বসে এই ব্যাপারে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম, আমরা সেই ঐক্যবদ্ধভাবেই আগামী দিনে। রতন ভাইয়ের কাছে একটু আসি। রতন ভাই, রেজাল ভাই যে কথাটি বললেন যে এই গণভোট তো সংবিধানে ছিল, সেই গণভোট শেখ হাসিনা বাতিল করেছে এবং শেখ হাসিনার বাতিল করা সংবিধানের উপর ডিফেন্ড করছে বিএনপি, এই বিষয়ে কি বলবেন? আর পাশাপাশি আরেকটা প্রশ্ন আমার থাকবে, সেটা হচ্ছে আজকে যে এই যে জামাতের যে সমন্বয় 8 দল নিয়ে যে সমাবেশ, এটা কি শুধুই আন্দোলন হিসেবে আপনারা দেখছেন নাকি বিএনপি বিরোধী একটা বড় জোট হিসেবে দেখছেন? না, যখন নির্বাচন আসে জোট যে কোনো সার্কামস্টেন্সে যে কোনো প্রেক্ষাপটে জোট হতে পারে, সেটা মানে বিএনপির বিরুদ্ধে এটা আমি ওইভাবে নেব না। সেটা হলো ক্ষমতায় সবাই যেতে চাচ্ছে, যার যার দৃষ্টিভঙ্গি থেকে। আমি যতটুকু জানি সে ইসলামী যে দলগুলো তারা ইসলামী রাষ্ট্রেরই কিন্তু একটা কিন্তু প্রলেপ দিয়েই কিন্তু তাদের ঐক্যটা হয়েছে। সেইখানে যে প্রগতিশীল এবং বাম বলেন দেশের ইসলামের চিন্তার বাইরে, ইসলাম তো আমার তো একটা ধর্মীয় বিশ্বাস, কিন্তু এটা রাজনীতিতে যখন আমি ইসলামকেই প্রায়োরিটি দিয়ে বা ইসলামী রাষ্ট্র হিসাবে যখন আমি একটা ভোটের ইশতেহারের মধ্যে আমি নিয়ে আসবো, সেটা আগামীতে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা একেবারে বিএনপির বিরুদ্ধে এই জোটটাকে আমি এভাবে আমি বলবো না। আমি আবারও আপনি কিন্তু একটা কথা বলি, রেজাউল ভাই একটা কথা বলেছে যে সংবিধানে গণভোট হাসিনা বাতিল করেছে। আপনি যদি এই বাতিল যদি বিএনপি চাইতো, তাহলে বিএনপি তো অলরেডি একটা মানে কথা তো আসছে যে একই দিনে যে সংসদ ইলেকশন হবে, আরেক দিনে ও মানে একইভাবে একই মানে ব্যালটে গণভোট। ওনার প্রশ্নটা ছিল বিএনপি তো বলছে যে এই সংবিধানে গণভোটই নেই,
সেই প্রশ্নে কি বলবেন? না, সেখানে হাসিনা যেটা বাতিল করে থুয়ে গেছে, রেফারেন্ডাম তো উনি তো বলেছেন 79 সালে 30 মে তো জিয়াউর রহমান করেছেন, যেটা হাসিনা বাতিল করেছে। এখন গণভোটের প্রশ্নে বিএনপি, অবশ্যই বিএনপি একমত, সে কোন ডেটে এটা হবে, আগে হবে না একই দিনে হবে, সেইটা নিয়ে যদি বিএনপি যদি গণভোটের পক্ষেই থাকতো তাহলে তো একই দিনে তো বিএনপি তো এটা মেনেই নিয়েছে। সুতরাং রেজলভের এই তথ্যটা বিএনপির না মানার যে একটা মানে অপবাদ বা এই যে ট্যাগিংটা করা হচ্ছে সংবিধানে, বিএনপিটা মানে গণভোট নেই এই জন্য বিএনপি মানে না, এই ধরনের কোনো স্ট্যান্ড কিন্তু বিএনপি নেয়নি। নিশ্চয়ই এই জিনিসটা তো আমরা সবাই জানি। একটু অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের কাছে আবার আসি। ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম, এই যে আজকে আইন উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে 2-3 দিনের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে জানাবে। সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে একটু আগাম দিবেন। আর পাশাপাশি এই যে রাজনৈতিক দলগুলোর যে এই যে অনৈক্য, এই অনৈক্যের পেছনে কি সরকারই কি আসলে অনৈক্যের দিকে ঠেলে দিল রাজনৈতিক দলগুলোকে? আপনার কি তাই মনে হয়? না, আমার তো মনে হওয়া দিয়ে তো হবে না। আপনি প্রশ্নের উত্তর দেন। মানে এই এত মাস ধরে ঐক্যমত কমিশন দেখলেন প্রফেসর ইউনূসের সাথে সরকারি দলগুলো, আপনার কি তারপরে মনে হয় যে সরকারি ঐক্যমত? আমি একজন সাংবাদিক, আমার মনে হওয়ার ভিত্তিতে তো হবে না। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় ফ্যাক্ট নিয়ে কথা বলবো। আপনি কোয়েশ্চেন যেহেতু করলেন, আমার মনে হয় না। আমি ফ্যাক্টেই যদি আসি, এই সরকার যেই পরিমাণ পলিটিক্যাল স্পেকট্রামে যে ঐক্যটা আনতে পেরেছে, এটা আমার দুই বড় ভাই হয়তো স্বীকার করবে, বাংলাদেশের ইতিহাসে কোনো টাইমে এরকম ঐক্য আমরা দেখিনি। সো এটা এক নম্বর কথা। সো আমি কোনোভাবেই মানি না যে সরকার এই অনৈক্যর পিছনে দায়ী কিনা। দেখেন, সরকার পলিটিক্যাল পার্টিদের কিন্তু লাস্ট মোমেন্টে বলেছে যে আপনারা কথা বলে একটা জায়গায় পৌঁছান, সেটার এখনও দরজা খোলা। সেটা যদি না হয় তাহলে সরকার একটা ডিসিশন নেবে, এবং আমি পার্সোনালি মনে করি তাতে কোনো রাজনৈতিক দলই পুরোপুরি খুশি হবে না। কারণ সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত নিয়ে যে মতামতগুলো দেওয়া হয়েছে সেটা তো আর সবগুলো একটা ইনকর্পোরেট করতে পারবে না। সো প্রত্যেকটা রাজনৈতিক দলের কথা বিবেচনা করে একটা জায়গায় হয়তো আসতে পারে। সেটা অবশ্যই কোনো রাজনৈতিক দল পুরোপুরি খুশি হবে না, কারণ তাকে পুরোপুরি তার প্রত্যেকটা দাবি তো মেনে এটা করা হবে না। কিন্তু আমি মনে করি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের সাপোর্টেই গঠন করা হয়েছে, এবং এই সরকারের সাথে তো প্রত্যেকটা রাজনৈতিক দল যতই ক্রিটিসিজম করুক, যত কিছুই বলুক, বলে যে এই সরকারের সাথে আমরা আছি, ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় আমি শেষ করি, নানা ধরনের কথা বলা হয়, জাতীয় বেঈমান, এইসব শব্দ নানাভাবে আসছে, কিন্তু এই সরকারকে কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগ কিন্তু তোলা হয়েছে, সরকারের দিকে আঙুল তোলা হয়েছে। কি বলবেন? সেটা আমি পলিটিক্যাল রেটরিক হিসেবেই নিব, কারণ যদি বিশ্বাসঘাতক বলা হতো তাহলে এখন পর্যন্ত এই সরকার টিকে থাকতো না। রাজনৈতিক দলগুলোই এই সরকারের একটা বড় শক্তি। সো আমি এটাকে কোনোভাবেই, দেখেন, মাঠে ময়দানে আমি যা ইচ্ছা তাই ভোটের জন্য বলতে পারি, সেটা অনেকে বলো, সেটাও আমি মেনে নিই। কিন্তু যদি বেঈমান বলা হতো তাহলে আমরা তো আজকে বসতে পারতাম না একসাথে, আমাকেও তো টকশোতে পেতেন না। সো আমি ওটাকে মাঠের রাজনীতি, মাঠের বয়ান হিসাবেই দেখি। আমি এখনও মনে করি যেহেতু এই সরকারটি সকল রাজনৈতিক দলের সাপোর্টেরই সরকার, এবং সবাই বলে যে এই সরকারকে ফেল করতে দেওয়া যাবে না। সো এই সরকার যেহেতু এতদিন ধরে একটা ঐক্য ধরে রেখেছে, সামনেও এই সরকার এই ঐক্যটা ধরে রাখবে। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এই সরকারের প্রতি বিশ্বাসটা আছে। আরেকটি বিরতি নিয়ে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও এই আলোচনা করবো। দর্শক, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম মতের কাছে দূরে নিয়ে। এ পর্বে আমি শুরুতেই একটু প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের কাছে আসতে চাই। আমরা যদিও শুরুতে একটু আলোচনা করেছিলাম যে নানান জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটছে, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। 13 তারিখে আওয়ামী লীগ বলছে নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ বলছে তারা একটি কর্মসূচি ঢাকা শহরকে লকডাউন করবে। সরকারের এই আইন শৃঙ্খলা ঘিরে সরকারের পরিকল্পনা কি, কিভাবে সরকার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবে? আচ্ছা, আমি এটা পুরোপুরি ডিটেলসে যাব না, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্ল্যানটা কি সেটা গণমাধ্যমে লাইভে প্রচার করা কতটুকু হবে সেটা আমি জানি না। বাট আপনি আজকে রাস্তায় বেরোলেই দেখতে পারবেন যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, সিসিটিভি বসানো হয়েছে, অ্যান্ড উই আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি অ্যাজ উই শুড। দেখেন, দেশের বাইরের থেকে এরকম বুলি মারাই যায়, এটাও তো ঠিক। 15 বছর শাসন করছে যেই ফ্যাসিস্ট, তার একটা শিরা তো বাংলাদেশে এখনও বিরাজ করে। এই যে ককটেলগুলো ফুটছে সেটা তারই ইয়ে। এবং আমি নিজেও পার্সোনালি মনে করি যে আমিও যে উই ওয়ার টু সফট উইথ আওয়ামী লীগ, এবং সেটারই হয়তো একটা প্রতিদান আমরা দেখছি, বাট নট এনি মোর। এখন যেহেতু ঠিক আছে, তুমি মানে আমি কালকেও এটা একটা জায়গায় বলেছি, আমি আজকেও বলতে চাই যে আওয়ামী লীগ শুড নট টেস্ট বাংলাদেশ রাইট নাও। মানে তাহলে
আওয়ামী লীগের একদমই অস্তিত্ব আর থাকবে না। তো সরকার এটা নিয়ে অবশ্যই কনসার্ন আছে, কিন্তু আমি বলবো মানে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো এটা নিয়ে কনসার্ন। মানে সরকারের ধরেন আপনি বলতে পারেন যে ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনী এই 1.5 বছরে কতদূরে আমরা ওই ডিবেটে যেতে পারি, কিন্তু আপনার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো আওয়ামী লীগকে ছেড়ে দিবে? এখন সামনে নির্বাচন, সকল পলিটিক্যাল পার্টি নির্বাচনে লড়বে, নোবডি ওয়ান্টস দ্যাট টু বি ডিসরাপ্টেড। আমরা রাজনৈতিক দলের দুজন নেতা আছে, তাদের কাছে এই বিষয়ে জানতে চাইবো। রতন ভাই, এই আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে বিএনপি বা জামাত, আপনার কাছে প্রশ্ন করি বিএনপির বিষয়ে, কি করবে আসলে? বিএনপির কি পদক্ষেপ থাকবে আওয়ামী লীগের এই কর্মসূচির সামনে রেখে? আসলে যেই দেশটা, এই আওয়ামী লীগ $234 বিলিয়ন এ দেশ থেকে ওরা পাচার করেছে। দেখেন, হাসিনা যখন এই দেশে ছিল, রাজনৈতিক যখন ভবিষ্যৎ ছিল, তখনই কিন্তু ওই গান পাউডার দিয়ে মানুষ মারা বা ঘোষণা দিয়ে কাউকে দিগম্বর করা, এগুলো তার নিত্যদিনের একটা শেষ স্বঘোষিত, এগুলো মানুষকে ইন্সপায়ার্ড করে তার কর্মীদেরকে ব্যবহার করতো। আর ও এখন জানে এই দেশটার মাটি আর ওকে আর গছবে না। সোজা কথা বলি, ও বিদেশে মাটিতে যাচ্ছে, অনেক কুলাঙ্গারকে ওরা টাকা দিয়েছে, যা করাচ্ছে এটা হলো একটা জনবিচ্ছিন্ন। এবং সর্বশেষ জাহাঙ্গীর উনি যা বলেছেন, ওদের যে শেষ একটা যে প্যারেক, ওরা নিজের কপালটা মানে পুড়ছে আর কি। ওদের রাজনৈতিকভাবে জনভিত্তি, এখন দেখেন এতগুলো ঘটনা পরে ওরা মাপই চায়নি। এখন মনে করেন যে ওরা যা করতেছে এটা আইন প্রয়োগের সংস্থা কেন ব্যর্থ আমি জানি না, তবে আমি এক জায়গায় আশাবাদী, বাংলাদেশ সেনাবাহিনীর যে ঐতিহ্য, তারা মাঠে আছে, ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে আছে। আমি গতকাল একটা ভিডিও দেখেছি, ধৈরা ওদের বাপ ডাকাচ্ছে। আসলেই ওরা যা পাপের পরে ওরা যা করতে চাচ্ছে বাংলাদেশে, ওতে কোনো ক্রমে মাপ কেউ করবে না। এই যে আমাদের জামাতের রেজাউল ভাই, আমরা একটা কথা বলি, এই আওয়ামী লীগ যদি থাকতো, আমরা তো মৃত্যুর হাত থেকে বেঁচে আসি, আমাদের সহপাঠীরা গুম খুন হয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে আসে, আমরা এক্সটেনশন লাইফে আছি, আমরা আর কয়দিন বাঁচবো? এই আওয়ামী লীগকে মাফ করার কোনো ইচ্ছা বা কোনো মানে এই ইচ্ছা শক্তিরা কোনো ব্যক্তির, যারা দেশকে ভালোবাসে, যারা গণতন্ত্রকে ভালোবাসে, যারা সার্বভৌম বাংলাদেশকে ভালোবাসে, কখনই এই আওয়ামী লীগ নামক নরপিচাসকে বাংলাদেশে কোনো সার্কামস্টেন্সে আমরা ওদেরকে কোনো জায়গায় ছাড় দেবো না। আমাদের স্ট্যান্ড থেকে আমরা বলি, জাতীয়তাবাদী দল আমরা অবশ্যই সজাগ আছি, আইন প্রয়োগকারী সংস্থা সজাগ আছে, জামাত যার অবস্থা করবে। এই আওয়ামী লীগের এই ধরনের অপকর্মের কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে, এটা পুচকাপাচকি বিভিন্ন জায়গায় এটা করতে পারে। এত টাকা, এত ওদের কর্মী তো সবাই তো মরে যায়নি, যেটা করতেছে জনবিচ্ছিন্ন। তবে আমাদের একটা ঘোষণা আসতে পারে যে এরকমভাবে আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ থাকতো, আমরা বলতাম যেখানে আওয়ামী লীগকে পাও ওদেরকে শায়েস্তা করো। যেহেতু এটা আইন, দেশটা বিশৃঙ্খল হয়ে যাবে। তবে আমি মনে করি আওয়ামী লীগের এই মানসিকতার যেহেতু পরিবর্তন হয় নাই, যেহেতু ক্ষমার ওরা দৃষ্টিভঙ্গি, এই যে রেজাউল ভাই দীর্ঘদিন পরে হইল নায়েবে আমির, যে আঙ্গিকে হোক, উনি দেখেন মানুষের কাছে যেতে হবে। তো মানুষকে যে ওনারা ক্ষমাটা চেয়েছে, মানুষ কিন্তু ভালো দৃষ্টিকোণ থেকে দেখেছে। আওয়ামী লীগ এই পাপিষ্টরা, তারা এখনও ওই অহমিকার মধ্যে বলছে আমরা কোনো অন্যায় করিনি, বলেছে এই গভর্নমেন্ট এটা নাকি অবৈধ গভর্নমেন্ট, আবার নাকি বাংলাদেশে আইসা হাসিনা প্রধানমন্ত্রী হবে। তাহলে এর আগে বলি, এদেশে বা পৃথিবী জানতে তখন যে 11 কোটি ভোটার এদেশে নিঃস্ব হয়ে মারা গেছে, তাদের হাত পাও নাই, তারা মারা গেছে। ওই মৃত্যু সংবাদ না হলে আওয়ামী লীগের কোনো ডিজায়ার বাংলাদেশ আর ফুলফিল হবে না। জি, রেজাউল ভাইয়ের কাছে এই বিষয়ে একটু জানতে চাই। খুব শক্ত করেই বললেন কামরুজ্জামান রতন ভাই যে আওয়ামী লীগকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। জামাতের অবস্থানটা আসলে কি? ধন্যবাদ। আমার মনে হচ্ছে মাঝে মধ্যে আমাদের মধ্যে টুকটাক যখন বিভেদ দেখা দেয়, তখন আওয়ামী লীগের একটা কর্মসূচিতে আমাদের ঐক্যটা আবার সিমেন্টেড হয় এবং আমরা মোটামুটি ভেদাভেদ বলে, কারণ আমাদের আসলে ফেইনটা তো ওই জায়গায়। কারণ 15 বছর আওয়ামী লীগ আমাদের উপরে যে কি নির্মম নির্যাতন করেছে, কি ফেসিবাদী আচরণ করেছে, গুম খুন, এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছে। আজকে তো যে তারা থাকতো প্রতিদিনিয়ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো একজন বিশ্ববরণ্য ব্যক্তিকে তারা জানাজা পর্যন্ত এখানে পড়তে দেয়নি। সুতরাং এই জায়গা থেকে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি, এবং আমি দুটি ব্যাপারে খুব আশাবাদী। একটি হচ্ছে বিগত দিনের আওয়ামী লীগের কর্মসূচি যখন এসছে, তখন আমরা ভেদাভেদ বলি, কিন্তু কে কোথায় সেটা নেই, আমরা রাজপথে দাঁড়িয়ে গিয়েছি এবং প্রশাসন আমাদের সাথে কথা বলেছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে এই সরকারের অগ্রগতির যে দুটি জিনিস আমি মনে করি, সেটি হচ্ছে যে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একটা ছোট্ট কলেজের ইলেকশন যদি হতো, সেখানে কিন্তু আমরা দেখতাম মারামারি। আমাদের স্টুডেন্ট লাইফে আমরা সেটাই দেখে আসছি। কিন্তু এত বড় ইউনিভার্সিটিগুলোতে যে একটা পিসফুল ওয়েতে ইলেকশন হয়ে গেল, কিন্তু আপনি দেখেন সেখানে কিন্তু বাকযুদ্ধ ছিল, কিন্তু
দমন নিপীড়ন মারামারি ছিল না, এবং সেখানে সাবেকরা গিয়ে কিন্তু আমরা খুব বড় ধরনের কিছু করিনি, বরং স্টুডেন্টরা তাদের জায়গা থেকে ইলেকশন করেছে। সো আমি মনে করি আমাদের জুলাই বিপ্লবীরা যেরকম ফ্যাসিবাদকে বিতাড়িত করে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে নিয়ে এসেছে, আমার মনে হয় ডাকসু, জাকসু, চাকসু এইসব ইলেকশনের মধ্য দিয়ে জাতিকে একটা গাইডলাইনও তারা দিয়েছে যে আমরা এই জায়গায় থেকেও আমাদের এই বাকযুদ্ধের মধ্য দিয়েও একটা জায়গা নির্মাণ করা যায়। আমি মনে করি দিস ইজ দ্য গুড সাইন। এটাকে ধরে, যেটা একটু আগে জাহাঙ্গীর ভাই বলেছেন যে লম্বা সময় কিন্তু একবারে বিপরীত মেরুতে থাকা এত রাজনৈতিক দল একসাথে আলোচনা করে, নোট অফ ডিসেন্ট ছিল, দ্বিমত ছিল, কিন্তু আমরা বারবার ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় এসেছি। আমাদের আবেদন থাকবে যে মাঝখানে এই যে আমি আরেকজনকে মোকাবেলা করতে গিয়ে আমার ভাষাটা যেমন এইরকম না হয়ে যায়, অথবা ফ্যাসিবাদের সে ভাষার সাথে মিলে না যায় যে কার অস্তিত্ব থাকবে না, এগুলো ওবায়দুল কাদের সাহেব বলতো। এরপরে হচ্ছে এই যে মানে অমুকের সুবিধা নেওয়ার জন্য অমুক, ধানের শীষের পাশে নৌকা আছে, এগুলো কোনো কথা না। বরং জাতীয় পার্টি দোসর যারা ছিল তাদের ব্যাপারে আমাদের জুলাই বিপ্লবী আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আশা করি আগামীকালকে থেকে শুরু করে তাদের যে কর্মসূচি, এগুলোর ব্যাপারে প্রশাসনের সাথে আমরা আমাদের জিরো টলারেন্স নীতিতে আমরা ঐক্যবদ্ধ থেকেই এই ফ্যাসিবাদকে আমাদেরকে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা আলোচনা করছিলাম মতের কাছে দূরে নিয়ে, নিচ্ছে পর্যায়ে আরেকটি বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম মতের কাছে দূরে নিয়ে। এ পর্বেও শুরুতে একটু অপূর্ব জাহাঙ্গীর ভাইয়ের কাছে একটু যেতে চাই। আজকে বিএনপির পক্ষ থেকে আরেকটি কথা বলা হয়েছে যে শেখ হাসিনার মতোই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে সরকার, বিএনপি মানবে না, নির্বাচন পেছালে রাষ্ট্র ব্যর্থ হবে। সরকার ঠিক কোন কোন জায়গায় শেখ হাসিনার মতো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে? আমি আসছি আপনার কোশ্চেনে, তার আগে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে আপনি এর আগের বিরতির সময় আমাকে অনৈক্য আছে কিনা দেখলাম, মানে লাস্ট টাইম আমার দুই ভাই যা বললো তাতে এটা প্রমাণিত হয় যে ঐক্য এখনো আছে। সো আমি জাস্ট ওইটা আরেকবার করতে পারি। মানে এটা আমার মনে হয় যে আমি এখনো মনে করি যে এটা মাঠের কথা হিসাবেই হয়তো বলেছেন। সরকার শেখ হাসিনার মতো কোনো কিছু চাপিয়ে যদি মাঠের কথা হয়, আসল কথা কোনটা? আসল কথাটা তো হচ্ছে যমুনায়। আচ্ছা, সেটা তো যখন হয়, কারণ আমি তো সিভিলিটিটা দেখি। তার মানে আসলেই কি রাজনৈতিক দলগুলো নিয়ে যে ধারণা যে তারা দিনের বেলায় একরকম আবার রাতের আধা, আমি এটাকে এভাবে বলবো না। দেখেন, ভোটের টাইমে আপনি মাঠ গরম করার জন্য এটা পারফরমেন্স বলেন, এটা বক্তব্য বলেন, এটা দিবেন, এটা বাংলাদেশের চর্চা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড চর্চা, কিন্তু সিভিলিটিটা এখনো বজায় আছে। সো আমি এটা নিয়ে আমি মনে করি না, এবং আমার মনে হয় আমার দুই ভাইও এখানে একমত হবেন, মানে শেখ হাসিনার মতো চাপিয়ে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমার মনে হয় এটা একটু টু মাচ, এবং আমি এটার জন্যই মনে করি যে এটা হয়তো উনি মাঠ গরম করতে থাকেন, অনেক সময় বলে ফেলেছে, কারণ এটা একদমই সত্যি না। মানে অন্তর্বর্তীকালীন সরকার আর যাই বলুক, ফর বেটার আর ফর ওয়ার্স, প্রচণ্ড পরিমাণ ধৈর্যের উদাহরণ দিয়ে গেছে, যেটা আমার মনে হয় না বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রামে বা বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে এরকম ধৈর্য দেওয়া। 15 মাসে ঐক্যে আসতে পারলো না কেন? এই যে দুঃখিত 9 মাস যে ঐক্যমত কমিশন কাজ করেছে, কেন অনেক ম্যাক্সিমাম জিনিসে তো ঐক্যমতে এসছে, কিছু জিনিস হয়েছে, কিন্তু একদম বড় বড় ব্যাপারগুলোতে সেটাও হয়ে যাবে, সেটা তো আমরা ওই প্রসেসেই আছি, হবে না সেটা তো বলা হচ্ছে। আমরা সেই প্রত্যাশা করি। একটু রেজাল ভাইয়ের কাছে যাই। রেজাল ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামাতের সাবেক মজলিস শুরার সদস্য, বর্তমানে এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু আজকে অনেকগুলো কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দুটি কথা আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে আলোচনা করাই যায়। সেটি হচ্ছে, তিনি বলেছেন ধর্ম এবং রাজনীতি একসাথে চলে না। আবার আরেকটি কথা বলেছেন যে বিএনপি এবং জামাত দুই দল মিলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। কি মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে মঞ্জু ভাই, ওনার উত্থানে তো হলো এই রাজনীতির মধ্য দিয়ে, সুতরাং এটা তো শেখ হাসিনার মতো হয়ে গেল না যে কেয়ারটেকার সরকারের সিঁড়ি বেয়ে উঠে এরপরে সেটাকে লাথি মেরে ফেলে দেয়। আমি মনে করি এগুলো না বলার মধ্যেই কল্যাণ। এরপরে উনি কেন বলেছেন এটা ওনাকে জিজ্ঞাসা করলে ভালো। আর দ্বিতীয় যেটা বলেছেন কি যেন, বিএনপি জামাত মিলে দেশকে অনিশ্চয়তার দিকে, হ্যাঁ, এগুলো আসলে মাঠ গরম করার কথা সবাই বলতেছে। আমি একটা জিনিস বলি, সেটি হচ্ছে মাঠ গরম করার কথা বলবে, এটা ঠিক আছে, যৌক্তিক কথা হলে অবশ্যই বলবে, কিন্তু এখনও যেই জায়গাটা আমি একটু আগে বলেছি যে ডেমোক্রেসির বিউটিটাই হচ্ছে ডিফারেন্ট ওপিনিয়ন থাকতে পারে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা দমন নিপীড়নের রূপ নেয় কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাই হলো ডেঞ্জারাস আমাদের জন্য। বিগত দিনে যে একটু আগে আপনি বলেছেন শেখ হাসিনার মতো, আমি কখনো এটার সাথে আমি একমত না।
এই সরকার শেখ হাসিনার মতো যদি হয় তাহলে তো আমরা একদিনের জন্য যমুনায় যেতাম না। আমরা শেখ হাসিনার চরিত্র যত জায়গায় দেখব তত জায়গাতেই আমরা প্রতিরোধ গড়ে তুলব, তত জায়গাকে আমরা অপোজ করব। বরং এখানে যে সরকার আমাদের নিয়ে যে আলোচনা করেছেন, আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার জায়গা এটা। যেমন আমাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের সাহেব 1 সপ্তাহ যখন সরকার সময় দিয়েছিল, তখন আমাদের পক্ষ থেকে কিন্তু ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি বলেছেন আমি ফখরুল সাহেবকে ফোন দিয়েছি, ধরে নাই, এরপরে কথা হয়েছে। অর্থাৎ আমরা চেয়েছিলাম যে সরকার তার জায়গাটা তৈরি করেছে, কারণ এটা মানে পলিটিক্যাল কোনো গভর্নমেন্ট না, আমরা পলিটিশিয়ান। সুতরাং আমরা যদি এটাকে মেক করতে পারতাম, আমরা যদি একটা ওয়েল ডিসিশনে যেতে পারতাম, আমি মনে করি আগামী দিনের এই রাজনীতিবিদরা, রাষ্ট্র পরিচালনায় যে কেউ হোক, আমরা করি, অন্যরা করুক, যে কেউ একটা দল তো করবে, কেউ বিরোধী দলে থাকবে। সুতরাং এটাতে কোনো অসুবিধা নেই, বরং আমাদের উইজডমের একটা জাতি দেখতে পেত যে না, আমাদের অতীতের মতো মান্নান সাহেব আর আব্দুল জলিল সাহেবের যে লম্বা সময় ডায়লগ, এরপর অশ্বডিম, সেটা না হয়ে আমরা বরং দীর্ঘ সময় যে একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গায়, আমরা ঐক্যমতের জায়গায় পৌঁছেছিলাম, সেটি আমি মনে করি জামাত, বিএনপি এখনও সেই সুযোগটা, আমি আশাবাদী যে মনে হয় আলোচনা করে ঠিক করা উচিত। কারণ ইগোইজম দিয়ে কিন্তু বক্তব্য হয়, কিন্তু রাষ্ট্র পরিচালিত হয় না। জনগণকে এখন আর বোকা বানানো যায় না, কারণ এই জুলাই বিপ্লবের মালিকানা হচ্ছে ইনোসেন্ট ছাত্র এবং শ্রমিক, যারা নিঃস্ব মানুষ তাদের। সুতরাং আমরা মনে করি এই শহীদ পরিবারকে এইভাবে রেখে আমাদের ফ্যাসিবাদেরা যেরকম আচরণ করে, আমাদের রাজনৈতিক দলগুলো সেই পথে না হেঁটে, সেই ভাষা প্রয়োগ না করে, আমরা বরং এখানে আলাপ আলোচনার ভিত্তিতেই এটির পরিবর্তন। আমি একটা কথা রতন ভাইয়ের সাথে করতে চাই, সেটি হচ্ছে এই যে বিএনপি বলে যে একই দিন ভোট, তাহলে আপনি উচ্চ কক্ষে যে পিআর ধরে নেন উচ্চ কক্ষে, তাহলে সেই ব্যাপারে ওই দিন ভোট হলে কী ডিসিশন হবে? তার মানে হচ্ছে এই ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আগে তার লিগ্যাল ফ্রেমটা ঠিক করতে হবে। এই সরকারকে আপনাকে আগে জাস্টিফাই করতে হবে লিগ্যাল ফ্রেমের মধ্যে এনে, তারপরেই আপনি সেই নির্বাচনে যেতে হবে। সেটা অবশ্যই ওই দিন না হয়ে আগে হতে হবে। জি, আমি একদম শেষ প্রশ্ন নিয়ে কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে আসছি। রতন ভাই, আজকে যে কথাটি একদম যে কথা বলে শেষ করেছেন রেজাউল ভাই, যে আইনি ভিত্তি, আজকে সমন্বয় 8 দলের সমাবেশ থেকে মাওলানা মামুনুল হক তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন ঠেকিয়ে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে একটি দল। আমি যদি ভুল না করি এটি বিএনপিকেই তিনি ইঙ্গিত করে বলেছেন। আমরা কিছুদিন আগেও দেখেছি যে মামুনুল হক কিন্তু বিএনপির পাশে এসে বসেছিলেন, কিন্তু এখন সেই মামুনুল হকের পক্ষ থেকে বিএনপিকে ইঙ্গিত করে ফ্যাসিবাদ শব্দটা বলা, এটাকে কিভাবে নিচ্ছেন? আর বিএনপি কি আসলে ফ্যাসিবাদের দিকে চলে যাচ্ছে? বিএনপি তো ক্ষমতায় আসলো না, ক্ষমতায় না আসলে তাকে আপনি দানব বা ফেসিস্ট কীভাবে বলেন? যাক, মামুনুল হক সাহেবের সাথে শ্রদ্ধা রেখে আমি বলি, এই যে জাহাঙ্গীর একটা কথা বলেছেন, সেটা হলো ময়দানে অনেক কথা হবে, কিন্তু যখন টেবিলে হবে, ময়দানে কিন্তু সমাধান নাই। ময়দানে যে যার মতো করে এখানে পাবলিক একটা পারসেপশন বা পাবলিকের বাহবার জন্য আমি এক ধরনের কথা আমি বলবো, বাট সমাধানটা আলটিমেটলি কিন্তু যে কোনো সমাধান সেটা টেবিলই হতে হবে। মামুনুল হক সাহেব এই দেশের জন্য উনিও কষ্ট করছেন, উনিও জেল খাটছেন, ওনার সাথে আমরাও জেল কেটেছি। শুধু একটা জিনিস বলতে চাই, রেজাউল ভাই একটা কথা বলেছেন, মির্জা ফখরুল ঠাকুরগাঁয়ে মোহাম্মদপুর স্কুলে কি বলেছেন, সেখানে উনি এটুকু বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের মতো কোনো মামলা এই ধরনের দিয়ে মানুষকে নিষ্পেষণ করবে না। তারপরে ওইখানে যে একটা কথা বলেছে, ভাই বললো, এটা আমি শুনিনি, তো এখন আমি বলি, দেখেন আমরা একটা গার্বেজ করার জন্য একটা আমরা পাত্র রাখি, টিস্যু আমাদের তো দৈনন্দিন স্বচ্ছতার জন্য, পরিচ্ছন্ন থাকার জন্য টিস্যুকে আমরা ব্যবহার করি। আমরা এই যে ধানের শীষ আমাদের প্রতীক, অনেকে গ্রাম অঞ্চলে দেখেন ধান তো আমরা কাটি, এটা আমাদের দৈনন্দিন আমাদের খাবারের উপযোগী একটা ধান, তো আমাদের মানে অপরিহার্য জিনিস। ধানটা ভরে মাঝে মাঝে কি নৌকা ভরে আমি নিয়ে যাই না বিভিন্ন জায়গায়, তো এরকম গার্বেজ হিসাবে যেরকম আমি টিস্যুটাকে ব্যবহার করি, নৌকার মধ্যে দিয়ে যদি এরকম কোনো শব্দ না এটা হয়ে থাকে, আমি মনে করি ওইটা ওরা গার্বেজ। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, নৌকা, এগুলো গার্বেজ, ওদেরকে আমরা ওইভাবেই ট্রিট করি। মির্জা ফখরুলের এই কথাটাকে অন্যভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমি বিনীতভাবে বলছি, ফখরুল ভাই না ক্যাটাগরিক্যালি বলেছেন না ফখরুল ভাই আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, বরং নৌকার পাশে রেজাউল ভাই বলি, একবারে মির্জা ফখরুল এই আওয়ামী লীগের দিয়ে 7 বার উনি জেল কেটেছেন, 100-র উপর শতাধিক বয়সের কারণে হয়তো এটা ভুলে গেছেন। তারপর ওনার নামে আপনার দেখেন এই যে ময়লা যে আবর্জনা, এইটা উনি আগুন ধরিয়েছে। তো সেই মির্জা ফখরুল আওয়ামী লীগের বাস ছাড় দেবে, এইটা মানে বলো না বাত কি বাত, এটা হয়তো কোন আঙ্গিকে বলেছে। এই ধরনের মানসিকত মির্জা ফখরুল এবং আমাদের সর্বোপরি তারেক রহমান, উনি আজকে 17 বছর বাইরে,
সুতরাং সর্বোপরি এই কিন্তু এটার একটা আমরা যে ব্যাখ্যা ঐক্যমত, আসা উচিত। আমরা যে না আসবে না, অবশ্যই আসবে। মির্জা ফখরুল সাহেব যদি রতন ভাই যেটা প্লিজ এটা কিন্তু ব্যাখ্যা আসা উচিত, কারণ এই লকডাউন তারা যখন দিচ্ছে, বোমাবাজি হচ্ছে, মানুষ মারছে, তখন মির্জা ফখরুল সাহেবের এটা কি ওই রতন ভাই, আন্দোলনকে তাহলে আগুনে ঘি ঢালার মতো হয় না? আপনাদেরকে একটু থামাই, না, আমরা না, এখানে আমি- তো জি। আরেকদিন এজন্য কথা ব্যাখ্যা বলবো। এটা আসতে হবে। আজকের মতো আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের সময় শেষ। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের এখন প্রকাশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।